নমস্কার, আমি সুজয় নীল আর আপনারা আমাকে দেখছেন আলটিমেট মোটিভেশনে। আর আমাদের সঙ্গে আবারও একজন স্পেশাল মানুষ এসে উপস্থিত, যাকে আপনারা কিছুদিন আগেই দেখেছেন একটা পডকাস্টে, এবং আপনাদের সাড়া জাগানো কমেন্টস আমাদেরকে কিন্তু উৎসাহিত করেছে স্যারকে আবারও ডাকার জন্য। স্যার এত ভালো কথা বলেছিলেন যে সেগুলো তো আমি বলেইছিলাম শো এর মধ্যেই, যে আমি নিজেও ইন্সপায়ার্ড হয়েছি এবং সেগুলো জীবনে অবশ্যই কাজে লাগিয়েছি, এবং বলতে গেলে অনেক কিছুতে কাজে লাগছে, লেগে চলেছে। আর আজকে আমরা রয়েছি বিনশট লর্ডসে এবং আমাদের সঙ্গে রয়েছে লাইফ কোচ মিস্টার সুজিত পাল। নমস্কার স্যার। স্যার, আগের বারের আপনার কথাবার্তা এত ইন্সপায়ার করেছে আমাকে এবং আমার টিমকে, এবং অবভিয়াসলি আমাদের প্রায় 30 লক্ষ মানুষকে। তার জন্য থ্যাঙ্কফুল টু ইউ। আজকে আপনাকে আবারও পেয়ে আমরা ভীষণ খুশি। আপনি কতটা খুশি বলুন আরেকবার আসতে পেরে? খুব খুব ভালো লাগে। আর যখনই আমি আপনাদের এরকম একটা সেট আপে আসি আর আমি দেখি যে এত মানুষের মধ্যে আসতে পারছি, তখন খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে হচ্ছে যে এটা শুনে যখন তারা আমাদের ইমেলস করে বা তারা লেখে, যে তারা সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসছে। আমার মনে হয় এটাই তো আমরা সবাই চাই। একদম একদম একদম। এবং আগের বার আমি জানি না আপনার টিম আপনাকে কমেন্টস দেখিয়েছে কিনা, যা পজিটিভ কমেন্টস পেয়েছি তাতে, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছো বা দেখছেন, আশা করি এই যে সেশনটা আমরা করতে চলেছি একটা পডকাস্টে, এটাও লাইফ চেঞ্জিং হতে চলেছে। তো স্যার, আজকে শুরু করবো আপনার জার্নি দিয়ে। আমরা জানি আপনি একদম সাধারণ জায়গা থেকে উঠে আজকে এরকম একটা জায়গায় রয়েছেন, এবং যেখানে আপনাকে শুনতে প্রচুর মানুষ ভালোবাসে, আপনার সামনে বসে হোক বা অনেকে একসঙ্গে হোক। আমরা জানি যে আপনি কোনো একটা সময় মিনি বাসের কাঠের সিটে বসে, কিংবা হয়তো না বসে দাঁড়িয়েই একটা স্বপ্ন দেখেছিলেন আজকের দিনটার। তো ম্যানিফেস্টেশন বলুন বা নিজের ভেতর থেকে সেলফ মোটিভেশন বলুন, কি হেল্প করেছিল আপনাকে এই জায়গাটা অ্যাচিভ করার জন্য, মানে এই যে জার্নিটাতে পা বাড়ানোর জন্য? মিনি বাসের তো টিকিটের ভাড়া সাধারণ বাসের থেকে অনেক বেশি ছিল, এবং তখনকার দিনে সত্যি অনেকটা বেশি লাগতো। সেই জন্য আমরা চেষ্টা করতাম যে নর্মাল বাসটাকে যদি বেশি পাওয়া যায়। আর হ্যাঁ, সবসময় বসার জায়গাও থাকতো না, অনেক সময় আমরা দাঁড়িয়ে যেতাম, রাইট? এবং ভাবতাম যে ঠিক আছে, মানে ওই বিবিডি বাগ আসার আগে অব্দি যদি কেউ একজন নামে, সাধারণত লোকে বিবিডি বাগে খুব নামতো, ওখানে আমরা যদি বসতে জায়গা পেতাম। কিন্তু যেটা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছিল একদম শুরু থেকে, সেটা হচ্ছে যে জীবনে কিছু একটা করতে হবে, কিছু একটা বড় হতে হবে। এবং এই বড় হতে হবে তাগিদ আমার কিন্তু খুব ছোটবেলা থেকে ছিল। এবং সেই জন্য আমি যখন সাধারণ পাবলিক বাসে যেতাম, আমি মিনি বাসে যেতাম ইত্যাদি, আমার কিন্তু সেই ড্রিমটা আমি প্রত্যেকটা দিন আমি দেখতাম, আমি এবং সেইটার উপর কাজ করতাম। এবং তার উপর কাজ করা এবং সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়া আমার মনে হয় খুব খুব কাজে দিয়েছে। এবং যারা দেখছে, যারা যদি ইয়াং জেনারেশন হয়, তারা যদি সেই স্বপ্নটাকে একটা টাইম বাউন্ড স্বপ্ন হিসাবে করে, সেই গোলটাকে একটা টাইম বাউন্ড গোল হিসাবে করে, ফেলিয়ার্স প্রচুর আসবে, এবং ফেলিয়ার্স আসবে, সেটা স্বাভাবিক, এবং সেটাকে মেনে নিতেও হবে। কিন্তু সেটা মেনে নিয়ে যদি তারা এগিয়ে যায়, আমার বিশ্বাস যে তারা সাকসেসফুলের অনেক ক্লোজ পৌঁছতে পারবে। আমি বলছি না যে তারা সাকসেস পেতেই পারবে, কিন্তু তারা সাকসেসফুলের অনেক ক্লোজ পেতে পারবে, এবং আমার মনে হয় সেটা প্রত্যেককে করা উচিত। মানে এই যে ক্লোজ হতে পারা, মানে সাকসেস তো সেই অর্থে কোনো একটা পয়েন্ট নয়, ডেস্টিনেশন নয়। হ্যাঁ, মানে আমাদের জার্নিটাই হয়তো একটা সাকসেস। মানে আমরা অনেক সময় এটাই করি যে কোন একটা জায়গায় যাচ্ছি, পাহাড়ে হয়তো বেড়াতে যাচ্ছি, কোন একটা পয়েন্টে যাব, তো আমরা যেতে যেতে ভাবছি যে ওখানে গিয়ে কি দেখবো। আমি যে যাচ্ছি যেতে যেতে যে আশপাশে এত প্রকৃতি এত সুন্দর, কুয়াশা হতে পারে, গাছপালা হতে পারে, নিচ থেকে দৃশ্য হতে পারে, সেইগুলোকে আমরা এনজয় করি না। তো স্যার, আপনার জার্নিতে আপনি যে জার্নিটা, আপনার যে যাওয়াটা যেটা বলছিলাম, এটাকে কতটা এনজয় করেছেন? খুব ভীষণ ভীষণ এনজয় করেছি, এবং প্রত্যেকটা সেগমেন্ট অফ মাই লাইফ আমি কিন্তু মানে প্রাণপণ এনজয় করেছি। মানে তখন যে এতটা কষ্ট করে বড় হয়েছি, কিন্তু তখন আমার মনে হয়েছে না, ঠিক আছে, দিস ইজ জাস্ট দ্য পাথওয়ে অফ মাই জার্নি। এবং সেই ম্যাচুরিটি একটা ইয়াং ছেলে যে কলেজে যাচ্ছে বা লোকাল ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, যে লোকাল ট্রেনটা আমি ধরে আমি শিয়ালদায় নামতাম, সেই যে গ্রেভ প্যাশন, সেটা কিন্তু আমার খুব খুব এনথুজিয়াস্ট করতো। কারণ আমি জানতাম যে
প্রত্যেকটা দিন যদি সেই প্যাশনটাকে ধরে রাখতে পারি তবেই কিন্তু আমি আগে এগোবো। সেই জন্য আমার নিজস্ব ব্যান্ড ছিল তখন, সেই জন্য অনেক কিছু করেছি। একটা সময় লিটল ম্যাগাজিনে লিখতাম এবং প্রত্যেকটা সময় কিন্তু সঠিকভাবে পয়সা অর্জন করতে চেষ্টা করেছিলাম। লিটল ম্যাগাজিনে লিখে যখন আমরা ওই পত্রিকাগুলো বিক্রি করতাম, হ্যাঁ, তখন 5 টাকা করে পেতাম বা 2 টাকা করে পেতাম। সেই 2 টাকার প্রচুর মূল্য ছিল, কারণ তখনকার দিনে সেই 2 টাকার আমরা একটা এরকম এতে বাদাম ভাজা খেতাম। হ্যাঁ, এবং অনেক সময় আমরা বলতাম ভাই 1 টাকারও দাও, এরকম হতো। ঠিক আছে, এখন হয়তো সেটা পাওয়া যায় না, কিন্তু সেই যে জার্নিটা কিন্তু আমি ভীষণ এনজয় করেছি। আমি এখন সেটা অনেকটা ছেড়ে এসেছি এবং আমি এখন যে জায়গাতে আছি আমি সেই জার্নিটা আরো বেশি এনজয় করি, কারণ আমি জানি যে আমি নেক্সট জার্নির জন্য আরো রেডি হচ্ছি। নিশ্চয়ই। এবার আরেকটা জিনিসও হয় স্যার, দেখবেন মানে আমি খুব একটা অন্য পয়েন্টেই কথা বলছি। কিছু মানুষ সাকসেস পাওয়ার চেষ্টা করছে, আর এই যে চেষ্টাটা কিছু মানুষ তাকে সম্মান জানায় না, তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, বা সামহাও একটু একটু সাকসেস পাচ্ছে তাকে হিংসে করতে শুরু করা, নিজে তো কিছু করবে না উল্টে দিকে হিংসে করতে শুরু করা। এই সমস্ত মানুষজনের দিকে আপনার সেই সময়ের অ্যাপ্রোচ কি ছিল? এই যেটা বললেন সেইটাতে ইউ উইল অলওয়েজ ক্রস দিস পিপল, আর এরকম লোক থাকবে, কারণ এরাই হচ্ছে মোটিভেটর। কারণ সে যখন বলছে যে না তুমি এটা পারবে না, আর তখন আপনার মধ্যে যে জেদটা চাপছে যে না আমি পারবো, এবং সেই জেদটা যখন চাপছে সেই জেদের মধ্যে অনেক ফেলিয়ারও কিন্তু আসবে। যখন ফেলিয়ার আসবে তারা কিন্তু আবার আসবে, তারা এসে বলেছিলাম না পারবে না, তখন যখন আবার জেদ চাপবে যে না ঠিক আছে এটা পারিনি, আমি রোডটা একটু চেঞ্জ করে দেখি না পারতে পারি কিনা। দ্যাট ইজ দ্য রুট অফ সাকসেস। এবং এইখানে কিন্তু শুধু যে বাইরের লোকের আছে তা না, বাড়ির লোকেরাও অনেকে থাকবে এবং খুব ক্লোজ রিলেটিভরা হয়তো থাকবে। সো হোয়াট, যদি নিজের জার্নিটা নিজে ক্লিয়ার হতে পারি যে না যাই হয়ে যাক আই উইল বি সাকসেসফুল। আগেন সাকসেস তো একটা ডেস্টিনেশন নয়, ইটস আ জার্নি। তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনি সেই জার্নিতে কিন্তু এনজয় করবেন। এবং কে কি বললো, কে কি ভাবলো, যদি সবকিছু মাথা ঘামাতে যায় তাহলে শুধু ওই দিকটাই ভাবতে হবে, তাহলে নিজের রোডটাকে আর পরিষ্কার করতে পারবো না। তো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট যে নিজের রোডটাকে পরিষ্কার রাখা, নিজে ক্লিয়ার রাখা যে না যেটা আমি করবো আই উইল বি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। আমি বরাবর এই একটা পয়েন্ট খুব ভেবে রেখেছি, যেটা আমি করবো আই উইল বি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। সেই জন্য আমি কোনোদিন ফেলিয়ারকে ফেলিয়ার হিসেবে দেখিনি, কারণ আমি বিলিভ করেছি যে আমার কাছে ফেলিয়ার কখনো আসেনি, এবং প্রত্যেকটা সেটব্যাক আমার জন্য একটা সাকসেস স্টোরি তৈরি হয়েছে। এখনো প্রত্যেকটা সিচুয়েশন আমার জন্য সাকসেস স্টোরি তৈরি হয়, সেই জন্য আমি জীবনে কোনোদিন ফেলিয়ার দেখিনি। মানে একটা কথা বলা হয় যে 3% মানুষ জানে কি করতে হয়, আর 97% মানুষ জানে কিভাবে করতে হয়। তো কিভাবে দলের থেকে কি করতে হবে, এই যে দলটার মধ্যে পৌঁছানো, এটা তো একটা বিশাল বড় জার্নি। আমার তো মনে হয় যে 1%-এর তলায় মানুষ জানে যে কি করতে হয়, কিভাবে করতে হয়। এবং সেই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যারা জেনুইন সেন্স অফ সাকসেস, মানে দে হ্যাভ গুড হেলথ, দে হ্যাভ গুড ফিনান্সিয়াল স্টেবিলিটি, দে হ্যাভ গুড স্পিরিচুয়াল স্টেবিলিটি, সেটা কিন্তু খুব কম। তার কারণটা ভীষণ কম লোক জানে যে কিভাবে পজিটিভ থেকে সেই সাকসেসটাকে আনতে পারবে। কারণ ম্যাক্সিমাম লোক আমাদের সারাউন্ডিংয়ে থাকবে যারা নেগেটিভ চিন্তা ভাবনা করবে, যারা একটা পজিটিভ জিনিসের মধ্যে থেকে কি করে নেগেটিভ বের করে আনতে পারবে। আপনি আমার যে কোনো সেশন, যে কোনো পাবলিক টক আপনি দেখবেন আমি কখনো নেগেটিভ কথা বলি না, কারণ আমি বিলিভ করি না সেটাতে। কারণ আমি বিলিভ করি যে আমাদের প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে একটা দারুণ পজিটিভ জিনিস আছে, এবং সেইটাকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এন্ড ইম্পর্টেন্ট। স্যার, যেটা বলছিলাম যে সবাই তো যেতে না, কিন্তু সবাইকে এই জার্নিটার মধ্যে থাকতে হয়, এবং এই 3% 97%-এর গল্প একটু আগে আপনার সঙ্গে করছিল। তো আমি খুব মন থেকে মানি যে আপনি সেই 3%-এর মধ্যে অন্যতম একজন। তার কারণ এতগুলো কর্পোরেট জায়গা চালিয়ে এবং এতগুলো বই লিখে এতগুলো মানুষকে কোথাও আমি কিওরি কথাটা ইউজ করি, ভালো রেখে চলা, সেটা খুব একটা সহজ কাজ নয়। তো আপনার তো সেই পজিটিভ মাইন্ডসেট রাখতেই হতো, তো রেখে চলেছেন কি করে প্রতিটা মুহূর্তে? কারণ এত মানুষকে দেখেন, এত রকমের সমস্যার মধ্যে দিয়ে যান। হ্যাঁ, কারণ প্রত্যেক দিন আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমি ভাবি যে আজকের দিনটা আমি গতকালকের থেকে আরো বেটার কি করে করব, এটা আমার সবসময় থাকে। এবং সেই জন্য কি হয় যে হ্যাঁ সত্যি, মানে আমি দেশের বৃহত্তম অর্গানাইজেশনের সাথে ছিলাম, বা আমি অনেক কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে রয়েছি। তো এইটার সাথে থেকে যখন আমি
সাধারণ লোকের সাথে কথা বলি যে তাদেরকে আরো অসাধারণ কি করে তুলতে পারবো, তখন এর মধ্যে অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকে। এবং সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে আমি নিজের লাইফকে ওইভাবে লিড করছি। দেখুন, কেউ সব সংসার ছেড়ে দিয়ে গিয়ে হিমালয়ে বসে প্র্যাকটিস করা আর সংসারের মধ্যে থেকে প্র্যাকটিস করা, দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে। তো সেই জন্য সকালবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি আমি একটা প্রফেশনাল লাইফ লিড করি অ্যাজ এ কর্পোরেট, অ্যাজ আ প্রফেশনাল। বাট ওই রাত্রিবেলা থেকে আবার মধ্যরাত্রির বা ভোর অবধি আমি মোস্টলি মেন্টারিং, কোচিং, কাউন্সেলিং, বই লেখা ইত্যাদিগুলো করি। এবং সেই জন্য আমি সকলকে বলি যে সত্যি আপনারা যদি সেই 16 ঘন্টা মতন কাজ করতে পারেন তবেই কিন্তু লাইফ চেঞ্জিং হওয়া যায়, তা নাহলে পসিবল না। কারণ যদি কেউ মনে করে যে দূর বাবা, একদিন করব, দুদিন করব, তারপরে ঘুম পাবে, ঘুমিয়ে পড়বো, না, তাহলে জীবনযাপন করা যাবে না। যদি এভরি সিঙ্গেল ডে কারোর মধ্যে সেই প্যাশনটা থাকে যে না, আমি ওই মানে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করব ডেইলি বেসিস, তাহলে সাকসেস কোথা থেকে পালাবে? সাকসেস তো থাকতে বাধ্য সেখানে। মানে এই যে এনার্জি বুস্টিং যে জায়গাটা, এটাও তো দরকার। মানে আমার তো শরীরে এনার্জিও দরকার, প্যাশন থাকলো শুধু সেটাতেই হবে না, এই এনার্জিটা আনেন কোথা থেকে? এনার্জি আসবে ইফ ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং এন্ড আপনি জানেন যে এটা আপনার কমিটমেন্ট, এটা আপনার ইকিগাই, তাহলে সেই এনার্জিটা আসতে বাধ্য। কারণ আপনি দেখুন, সে পুরো খেলাটা তো নিউরনসের। একদম। এবার আপনি যদি সেখানে নিজের নিউরনকে আপনি চেঞ্জ করেন যে না, আজকে যতই ঘুম পাক আমি ঘুমাবো না, কারণ আপনার প্রায়োরিটি তখন ঘুম না, আপনার প্রায়োরিটি অন্য কিছু। এবং সেই জন্য আমি সবাইকে খুব বলি যে সন্ধ্যের পরে চেষ্টা করবেন না খেতে বা কম খেতে, তাহলে দেখবেন ঘুমটা কম পাবে। এবং সেটা আমি খুব খুব প্র্যাকটিস করি যে যাতে সন্ধ্যের পরে না খাই বা কম খাই, যাতে আমি জানি যে আমি ঘুমটা পাবে না। তো অনেক ছোট 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 কারেকশন যদি কেউ করে তাহলে কিন্তু এনার্জি পাম্প অনেক বেশি হয়। মানে যারা যারা সমগ্র পৃথিবী থেকে মানে আমার সাথে ইন টাচ রয়েছে, ইন কাউন্সেলিং, তারা জানে আমি তাদের অনেক টিপস দিই যে হাউ টু অ্যাকচুয়ালি এনার্জাইজ দ্য বডি। এবং যেমন আমার সকালবেলা উঠে এক্সারসাইজ করা, যোগাসন করা ইত্যাদি ইত্যাদি, পুরো লাইফ লিড করা। তারপরে সন্ধ্যেবেলার পরে আমি যখন সেশনস করতে আরম্ভ করি, তখন যদি আমি মনে করি আমার ঘুম পাচ্ছে, তাহলে তো আর চলবে না। তো সেই আপনার পারপাসটা যদি আরো বড় হয়, তখন দেখবেন আপনি ছোট ছোট জিনিসগুলোকে মতো মাথা ঘামান না, যে কোথায় ঘুম পাচ্ছে, কোথায় খিদে পাচ্ছে, ওগুলো মাথায় থাকবে না। কিন্তু তার জন্য পারপাসটাকে বড় হতে হবে। সিমিলারলি মানে কাট্টু, আমি যদি আমার জীবন দেখি, যে জীবনে যখন আমি এগোচ্ছিলাম তখন আমার পারপাসটা আমি এতটাই বড় রেখেছিলাম যে এই ছোট ছোট তুচ্ছ, কে কি বলছে, কে কোথায় কষ্ট হচ্ছে, কোথায় বাসে করে প্রচন্ড ঘেমে যাচ্ছি, তখন কিন্তু আমি ওগুলো অত মাথা ঘামাতাম না। যদি আমি অনেক দূরের লক্ষ্যটা ছিল, তখন আমার অনেক লার্জার ভিশন ছিল। আমি যখন কর্পোরেটও চালাই, আমি কিন্তু দেখি না যে শুধু 1 বছরে কি হবে, আমি ডেফিনেটলি শর্ট টার্ম গোল বানাই, বাট আমি ভাবি যে নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স ফাউন্ডেশন কি করে তৈরি হবে অর্গানাইজেশনটা, যাতে সেটা গ্লোবাল লেভেল কর্পোরেট হয়ে যেতে পারে। এবং আপনারা যদি একটু ট্র্যাক ব্যাক করেন, আপনি দেখবেন যে কটা কর্পোরেশন আমি কিন্তু এইভাবেই অলওয়েজ চালানোর চেষ্টা করি। কারণ এবং জীবনটাকে যদি সেইভাবে কেউ চালায়, তাহলে কিন্তু মানে দে উইল বি আনস্টপেবল। এবং সেই আনস্টপেবলনেসটা কিন্তু খুব খুব দরকার সেই জীবনে বড় হওয়ার জন্য। তাহলে আমরা এটাও একটা বলতে পারি, আপনি যে এনার্জির কথা বলছিলেন ম্যানেজ করা, ধরুন কোথাও বেড়াতে গেছি 7 দিনের জন্য, এবং সেখানে গিয়ে আমি সারাদিন ঘুরলাম, খুব ক্লান্ত হয়ে গেছি, পরের দিন থেকে পরে উঠি। ক্লান্ত আবার কি জিনিস, পরে ওটা কি? অনেকে দেখি রোববার দিনকে বলে যে 8টার সময় ঘুম থেকে সর্বনাশ করেছে। রোববার বলে 8টায় ঘুম থেকে উঠবে, এটা কি করে হতে পারে? আমরা তো সারা সপ্তাহ কাজ করি, হাউ ইজ ইট পসিবল যে সেই রোববার বলছে 7টায় বা 8টায় ঘুম থেকে উঠবে? আমি তো এরকম শুনেছি নাকি অনেকে রোববার 9টার সময় ঘুম থেকে ওঠে, মানে আমি তো ভাবতেই পারি না ফর হোয়াট। এবার যদি না সেই প্যাশনটা থাকে, তাহলে আপনার এভরিডে আপনার মনে হবে রোববার। হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাইছিলাম যে এই যে 7 দিনের জার্নিতে তার যা যা প্ল্যান ছিল, এই যে একটু লেট, কিছু না কিছু মিস হবে। অ্যাবসলিউটলি। তো এই যে মিস হওয়াটা, এটা জীবনের ক্ষেত্রে যদি আমরা ধরি, জীবনটা যদি একটা জার্নি হিসেবে দেখি আমরা, তো সেখানেও আমাদের কিছু না কিছু মিস হয়ে যাবে একটু একটু ল্যাগের জন্য। একদম। তা আমরা বোধ হয় এই একটু একটু ল্যাগটাই কোথাও গিয়ে আমাদের পিছিয়ে দেয়। সেটাই ডিসিপ্লিন, সেটাই ডিসিপ্লিন যে আমার যদি 9টার সময় আসার কথা, আই উইল বি দেয়ার বাই 9 o'clock, সেটাই হচ্ছে ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনটা যদি না আসার কোনো কারণে যদি কেউ লেট হয়, সে হয়তো কাউকে আপডেট করলো যে লেট হচ্ছে, এবং ছোট ছোট জিনিসের ডিসিপ্লিন তৈরি হয়। এবং যারা ডিসিপ্লিন তৈরি করতে পারে না, তারাই হচ্ছে সেই সব লোক যারা ক্রিপ করে, যারা নেগেটিভ বলে,
যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে পারবে, কারণ প্রচুর অফুরন্ত সময় আছে তাদের, আর যারা ডিসিপ্লিন তৈরি করতে পারে, দে হ্যাভ আ লার্জার পারপাস ফর লাইফ। সেই লার্জার পারপাস অফ লাইফের জন্য কিন্তু সেই বিলো 1%রাই সেই জন্য গ্রোটা করে। বাকিরা বসে বসে দেখে যে আরে এটা ও ছক্কা মারতে পারলো না, এত সুন্দর বলে না, কিন্তু সে যদি ফিল্ডে যায়, অফকোর্স সে কোনো ফিল্ডে চান্সই পাবে না, কারণ তার কাজ হচ্ছে শুধু কথা বলা। সে যদি ফিল্ডে যায়, সে জানবে যে সেই বলের পেস কোথায়। তো জীবনটা হচ্ছে ওরকম। আমি যদি একদম মানে আমাদের 30 লক্ষ মানুষ জুড়ে রয়েছেন, প্রায় 31 লক্ষ এই মুহূর্তে, তো তাদের কথা যদি ধরি, আমি রেশিওর কথা বলছি, এখানে প্রায় 60% ইউথ, মানে 18 to 35। তো তাদের জীবনে পড়াশোনার একটা এমন জায়গায় রয়েছে যে তারা কিছু স্কিলস শিখছে আর কি, এবং কেউ কেউ হয়তো কাজের মধ্যে ঢুকেছে কিন্তু ঠিকঠাক মোটো পাচ্ছে না। কমেন্টস দেখে বলছি আমি, সরাসরি তো সবার সঙ্গে কথা বলা হয় না, কিন্তু তারা যে কমেন্টস করে যে দাদা এইখানটায় কি করা উচিত, বা এগুলো থেকে কি করা উচিত, বা কয়েকজনের মোটিভেশনাল কোনো স্টোরি দিয়েছি, সেখান থেকে আমারও এটা করলে হয়তো ভালো হতো। তো তাদের জন্য স্যার আপনার কি বক্তব্য থাকবে যে তারা তাদের লাইফে এই যে বললাম মোটো পাচ্ছে না, তো মোটোটাকে কোথাও একটা গিয়ে গ্যাদার করার জন্য, একটা যে আমার এইখানে আমি পৌঁছবো বা এই যে আমার জার্নিটা এটা হবে, এইটা তারা কি করে ঠিক করে? আমি সাধারণত যেটা এইখানে দেখেছি সেটা হচ্ছে যে ওই 18 to 25 বা 18 to 23, 24 এই সময়তে না ছেলেমেয়েরা ভীষণ বেশি ডাইগ্রেসড হয়ে যায়। এটা আমার অবজারভেশন। তারা ভাবে যে ঠিক আছে পড়াশোনা করছি, ঠিক আছে কেরিয়ার করছি, ঠিক আছে, দেখি যে ওই সাইডে একটা সাইড বিজনেস বলো, মানে সাইড ট্র্যাকিং এ ডাইভার্ট হয়ে যায় যে ঠিক আছে একটু প্রেম করলেও ভালো হয়, যে আরে বাবা ঠিক আছে ওই মেয়েটাকে বেশ সুন্দর দেখতে লাগছে তো, বা ওই মেয়েটা ভাবে ছেলেটাকে বেশ সুন্দর দেখতে। এই যে ডাইগ্রেশনটা না, আমি তাদেরকে এটাই বলতে চাই যে এটা ডাইগ্রেশনের সময় নয়, এইটা সেই সময় যেখানে তোমরা নিজেদের কেরিয়ার বানাবে, নিজেদের ফাউন্ডেশন বানাবে। আর হয়তো তার একটা মোটো ছিল, সেই মোটোটা কিন্তু সব জলাঞ্জলি দিয়ে মনে হলো আরে ওই মেয়েটাকে না পেলে বোধহয় সারা জীবন চলে গেল। এবার এই যে ফ্যাক্টরগুলো যদি একটা মধ্যবিত্ত থট প্রসেস থেকে তারা বেরিয়ে আসতে পারে, এবং বেরোবে তখনই যদি তার লার্জার ভিশন হয়, এটা আমি তাদের দোষ দেবো না, কারণ দে আর নট এক্সপোজ টু লার্জার ভিশন। সেই জন্যই বোধহয় বড় বড় ক্রিকেটাররা বা যে কোনো অ্যাথলিটসরা কোচ বা মেন্টার রাখে, যে তাদেরকে মানে ডিট্র্যাক হয়ে গেলে আবার রেলে ফেরত আনবার জন্য। এবং এইটা তাদের খুব দরকার। যারাই এটা শুনছো তারা মনে রাখবে যে এই সময়টা তোমাদের ভীষণ দরকার নিজেকে ফোকাস রাখা, নিজের কেরিয়ার বানানো, নিজের চূড়ান্তভাবে খাটা। এবং সেইটা যদি করতে পারো তাহলে কিন্তু সব প্রেম থাকবে, সব কিছু আসবে। নাহলে এই যে একটা তাদের ভাব আসে, আরে সেই একটা খোলা হাওয়া টাইপস ভাব, একটা ফুটফুটে টাইপ ভাব, যে সরস্বতী পুজো বেশ সুন্দর একটা হলুদ শাড়ির একটা সেই ভাবটা কিন্তু তাদের আসল অবজেক্টিভ থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং সেই আসল অবজেক্টিভ থেকে সরিয়ে নিয়ে চলে গেলে তারা কিন্তু আর জীবনে দাঁড়াতে পারবে না, কারণ তারা ফাউন্ডেশনটাই তৈরি করতে পারলো না। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তোমাদের বোঝা যে এই সময়টা নিজের ফোকাস রাখো, ভালো লোকের সংস্পর্শে রাখো, গেট গুড কোচ, গেট গুড মেন্টর, যারা জীবনে সত্যি সাকসেসফুল হয়েছে, যারা এই জার্নি দিয়ে গেছে এবং জীবনে দাঁড়াও। কারণ আমি যখন লাইফ লিড করছিলাম, আমি যখন কলেজে পড়তাম, আমার কলেজের ব্যান্ড ছিল, আমি তখন বই লিখতাম, তখনকার দিনে দি টেলিগ্রাফ আর দি স্টেটসম্যানে আমি লিখতাম, তখনকার দিনে স্ক্রিপ্ট লিখতাম, সব কলেজ করার পরে। এটা ছাড়া আমি রাত্রিবেলা টিউশনই পড়াতাম, মানে সবকিছু শেষ হতো আমার রাত্রি 11টার সময়, তারপরে নিজে পড়তে বসতাম। এবং এই জার্নিতে আমি কিন্তু এসছি। এবং আমার প্রফেসররা যদি কেউ এটা দেখে তারা সবাই জানে, আমি যখন ক্লাস 11-এ পড়তাম, আমি ক্লাস 12-এর কেসিনাক শেষ করে দিয়েছিলাম। আমার মধ্যে সেই হাঙ্গারটা ছিল যে না, আমি আরো এগিয়ে যাব। তো যদি আমার এগিয়ে থাকবো, হ্যাঁ, যদি আমার প্যাটার্নটা দেখেন, আপনি দেখবেন যে পুরো প্যাটার্নটাতে যে আরো কি করে এগোতে পারবো ইন দ্য হোল প্যাটার্ন অফ লাইফ। তখন হয়তো পড়াশোনা দিয়ে বললাম, এখন হয়তো অন্য পার্সপেক্টিভে বলছি। এবার সেই প্যাটার্নটা যদি ইয়াঙ্গার জেনারেশনে থাকে যে আমি আরো কি করে সঠিকভাবে এগোবো, তাহলে কিন্তু অন্যরা পেছনে থাকলেও সে কিন্তু এগিয়ে যাবে, ইরেসপেক্টিভ অফ ওয়েদার ইন ইন্ডিয়া অর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমার খুব ভালো একটা উদাহরণ মনে পড়ছে এই প্রসঙ্গে, আপনি যে বললেন একটু এগিয়ে থাকাটা কিরকম হতে পারে। মাইকেল ফেলপসের কথা যদি বলি আমরা, এতগুলো মেডেলস ওনার, এতগুলো গোল্ড মেডেলস ইনফ্যাক্ট অলিম্পিক্সে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে মানে ওখানে তো সবকিছু বন্ধ থাকে রোববারে, তো ও রোববারে ওই সুইম ক্লাব খুলিয়ে ওখানে ও সুইম করতো, এবং সেখানে বলতো তুই একটা দিন তো ছুটি নিতে পারিস।
বলছি আমি একটা দিন ছুটি নিই না, তাহলে এক বছরে আমার 52টা এক্সট্রা প্র্যাকটিস হয়। ওই 52টা এক্সট্রা প্র্যাকটিস কিন্তু একটা বছরে ওকে একদম এগিয়ে নিয়ে যায়, একদম। বাকিরা কিন্তু ওই 52 দিন পিছিয়ে আছে। একদম। তো এই এক্সট্রা এফার্ট, এই হালকা একটা এক্সট্রা এফার্ট স্যার যেটা বারংবার বলছেন, যে এক্সট্রা এফার্টটা আমরা যদি আমাদের লাইফে দিই, যাই করছি না কেন তার বাইরে গিয়ে, আমাদের হয়তো ক্ষমতা ওই পর্যন্ত, তারপরে গিয়ে ওইটুকুই আমাদের এগিয়ে দেয়। এক্সট্রা পুশ, ওই এক্সট্রা মাইলেজ will take us a long way. একটা প্লেন যখন যায়, যদি একটু স্লাইট ডাইভারশন হয়ে যায়, সে কিন্তু অন্য দেশে পৌঁছে যেতে পারে। একদম একদম। আর সে যদি ট্র্যাকে থাকে, সে সঠিক গোলে পৌঁছবে। ঠিক ঠিক, এইটা খুব মজাদার বললেন এটা, যে মানে আমি শুনেছিলাম যে ব্যাঙ্গালোর থেকে কোনো একটা ফ্লাইট উঠলো, জাস্ট 1 ডিগ্রি বাঁদিক হয়ে গেলে পাকিস্তানে পৌঁছে যাবে। একদম লাইক জাহাজ। তো নিজের গোলটা যদি একদম পরিষ্কার থাকে, তাহলে জাহাজের কোনো ডাইভারশন হবে না। এবং সেই জায়গাতেই কিন্তু আমি ভীষণ বলি, যারা ইয়াঙ্গার জেনারেশন, শুধু ইয়াঙ্গার কেন, মানে এনিওয়ান, হ্যাভ রাইট পিপল অ্যারাউন্ড ইউ, হ্যাভ রাইট কোচ, রাইট মেন্টর, অ্যান্ড তাদের ধরে রাখুন, যাতে তারা আপনাকে সহযোগিতা করে, যে না, সো দ্যাট ইউ আর ইন ট্র্যাক। স্যার যখন আপনার কাছে কেউ আসেন, মানে এরকম, আমি ইয়াং এজের কথাই বলছি, আমি একটু পরে আসছি আমাদের বয়স বা আমাদের বয়সের পরের মানুষজনের কথায়, একদম ইয়াং এজে কেউ এসছে, সে তার বাবা মাই হয়তো এনেছে, কেননা তাদের হয়তো নিজে থেকে আপনার কাছে আসাটা হয়তো তার মনে হয়েছে যে না কি আসবো। তো সেই সময় ফার্স্ট আপনি কি অবজার্ভ করেন তার মধ্যে, যে সে হয়তো কিছু খুঁজে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না, তার বাবা মা ফিল করেছে, আপনার কাছে নিয়ে এসছে? আমার ফার্স্ট যেটা আমি চেষ্টা করি জানতে, তার বাবা মা কি চায়। কারণ হচ্ছে অনেক বাবা মারাই খুব কনফিউজ থাকে, বাবা মা নিজে সাকসেস পায়নি বলে সে জোর করে তার উপর চাপিয়ে দেয়, এবং বাবা মা যেটা করতে পারেনি সেটা, দ্যাটস নট দ্য ওয়ে। তারপরে আমি দেখি যে সেই ছেলেটার বা মেয়েটার মধ্যে কি অ্যাটিটিউড আর মোটিভেশন রয়েছে, এবং সেই অ্যাটিটিউড আর মোটিভেশনটা যখন আমরা অ্যানালিসিস, আমি এখানে সাইকোমেট্রিক বা কিছু বলছি না, আমি বলছি যখন আপনি অ্যানালিসিস করবেন, আপনি তখন দেখবেন যে এ কোথায় কোন লেভেলে মুভ করতে। কেউ হয়তো পড়াশোনা ভালো নাই লাগতে পারে, হ্যাঁ, সে হয়তো খেলাধুলা ভালোবাসতে পারে, সে হয়তো গান বাজনা ভালোবাসতে পারে, সো বিট, কিন্তু সেইটাকে ধরে রেখে তাকে নিয়ে যাওয়া, এবং যখন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি যখন অনেক সময় দেখি যে সে হয়তো ভাবছে না ঠিক আছে, তার হয়তো গান বাজনা ভালো লাগছিল, কিন্তু সে হয়তো সেটা খুব সাময়িক ছিল, হয়তো এখন অন্য কিছু ভালো লাগছে, তাকে আপনি এনশিওর করবেন যে সেই ডাইরেকশনও যেন সে আবার যেতে পারে। তো এই পুরো সেগমেন্টটাতে, যেহেতু আমরা এই রাস্তা দিয়ে চলেছি, সেই সেগমেন্টটাতে যদি তাকে গাইড করা হয়, সে জানবে যে তার কাছে কেউ একজন আছে যে তাকে এই পথটা দেখাচ্ছে। এবার এইখানে আমরা আরেকটা জিনিস দেখেছি, যে অনেকে খুব ইমপেশেন্ট হয়ে যায়, ধুস বাবা কিছু হচ্ছে না। সেই ইমপেশেন্স থাকলে হবে না, ইউ হ্যাভ টু বি পেশেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ আ ফোকাস অন ডিরেকশন, নিয়ে জীবনটাকে এগোতে হবে। এবং আমি যখন তাদের সাথে কাজ করি, আমি চেষ্টা করি তাদেরকে ন্যাভিগেট করতে। আর কাউন্সেলিং কোচিং তো আর ওষুধ খাইয়ে দিলাম সুস্থ হয়ে গেল, জ্বর চলে গেল না, একদম। ইটস এ লং টার্ম স্টোরি, যে 2 বছর 5 বছরের স্টোরি বা 10 বছরের স্টোরি। দ্যাট ইজ হাউ দ্য ন্যাভিগেশন হ্যাপেন্স। এবং তখন কিন্তু এরা একটা দিশা খুঁজে পায়, এরা, এবং এদের বাবা মারা তখন বোঝে যে না ঠিক আছে, দিস ইজ রাইট। আনফর্চুনেটলি আমি যেটা দেখেছি যে অনেক মধ্যবিত্ত বাবা মারা এখন বোঝে না যে তাদের কাউন্সিলর দরকার, কিন্তু এখন আবার এটাও আমরা ট্রেন্ড দেখছি যে অনেকে বুঝছে যে তাদের কাউন্সিলর দরকার অন রেগুলার বেসিস, এবং বাবা মাদেরও দরকার কাউন্সিলর। তো সেক্ষেত্রে when both amalgamates together, তখনই কিন্তু তারা ডিরেকশনটা পায়। বাট ইন জেনারেল আমার মনে হয় there is a very many positive things happening, যে সাধারণত লোকেরা বুঝতে পারছে যে if they don't have a right direction, তারা ডেফিনেটলি ফল ব্যাক করে যাবে। যদি আমি সরাসরি জিজ্ঞেস করি স্যার, আপনার কাছে পৌঁছবে কি করে মানুষ? ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, কিন্তু আমাদের নাম্বার আছে, যে নাম্বারে তারা রিচ আউট করে, এবং আমাদের টিম তাদেরকে হ্যান্ডেল করে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তো দেশের বাইরে কাজ বেশি করি, দেশে অতটা বেশি কাজ হয় না এই সাবজেক্টে। তো আমি সেই জন্য বলি যে আমার কাছে না পৌঁছতে পারলে অন্তত অন্য কারোর, কোনো কাউন্সিলর বা কোনো কোচ বা মেন্টরের কাছে যাও, কারণ এই ফিল্ডে হয়তো আরও বেশ কিছু লোক রয়েছে, এবং এরম নয় যে আমার কাছেই পৌঁছাতে হবে। তো যে কোনো কারোর কাছে যেতে পারে, বাট লেট দেম হ্যাভ গুড মেন্টর উইথ দেম। কিন্তু আমরা যে মানে হয়তো 100 জন রিচ আউট করলে অন্তত 10 জন কাছে আমরা চেষ্টা করি ওয়ার্কআউট করতে, তার মধ্যে হয়তো 2 জন বা 3 জনের সাথে কাজ আমরা করি, কারণ দ্য ভলিউম যারা রিচ করে ভীষণ হেভি আমাদের কাছে। তো সেই জন্য উই হ্যাভ টু বি লিটল স্লো অন দ্যাট। অনেক সময় স্যার এটা হয় যে বাবা মা আমাদের কোনো একটা দিকে ঠেলে দেয়, তারা হয়তো বোঝেন, কেননা তারা আমাদেরকে ছোট্ট থেকে বড় করে তোলেন, তারা হয়তো আমাদের কোথাও গিয়ে যারা একটুখানি বুঝদার, তারা হয়তো বেস্ট কাউন্সেলিং কিছু কিছু ক্ষেত্রে, মানে সব ক্ষেত্রে বলছি না। তো সে হয়তো এগোলো,
বা নিজের থ্রুতেই সে এগোলো, কিন্তু সে যে এগোচ্ছে, রিয়েলি এগোচ্ছে কোথাও একটা টুয়ার্ডস সামথিং, সেইটা সে কি করে বুঝবে? নট অলওয়েজ, বিকজ আই ফাইন্ড যে এখন অনেক প্যারেন্টস তারা কিন্তু না বুঝে ঠেলে দেয়, এবং এই যে না বুঝে ঠেলে দেওয়া এবং তাতে তাদের আরো বেশি প্রবলেম তৈরি করা, সেই সিচুয়েশনটাও তো আমরা কিন্তু খুব দেখছি। মানে না বুঝে হয়তো ঠেলে দিয়েছে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার জন্য, না বুঝে ঠেলে দিয়েছে যে ঠিক আছে ভাই তুমি বিয়েটা করে নাও, অন্তত মিটে গেল। তাতে যে ভবিষ্যতে তাদের অ্যাকচুয়ালি আরো বেশি প্রবলেম হচ্ছে। আমি প্রচুর প্রচুর আমাদের কাছে কেস আসে যেখানে আমরা দেখেছি যে জাস্ট বিকজ বাবা মারা হয়তো জানতো না বা তারা ভেবেছে এইটাই তাদের জন্য ভালো, তারা কিন্তু তাদেরকে ঠেলে দিয়েছে, এবং এই যে ঠেলে দিয়েছে, এই ঠেলে দেওয়া পুশটা কিন্তু সঠিক জায়গায় হয়নি, এবং সেটাতে আরো বেশি ডিস্টরশন হয়ে গেছে। যে সে হয়তো ভাবতো যে না আমি এই লাইনে যেতে চাইছি না, তাকে ওই লাইনে ঠেলে দেওয়া হচ্ছে। সে হয়তো মনে করছে না এখন তার বিয়ে করার বয়স হয়নি বা বিয়ে করার দরকার নেই, তার পড়াশোনা করতে হবে, ঠেলে দিয়েছে না বিয়ে করে নাও, এবং তাতে হয়তো প্রচুর মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, বেশি বেশি অ্যাবসলিউটলি। কিন্তু যদি কেউ সত্যি জীবনে এগোয় এবং সে যদি দেখছে যে জীবনে এগোচ্ছে, তার একটা বড় ট্রিগার ফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার প্রচুর ক্রিটিক্স থাকবে, যত আপনি এগোতে থাকবেন প্রচুর ক্রিটিক্স থাকবে, এবং এটাই হচ্ছে প্রুফ। ওই একটা ইংরেজিতে প্রভাব আছে, নো ওয়ান কিকস আ ডেড ডগ, যে আপনি এগোচ্ছেন। যদি ক্রিটিক্স না থাকে তার মানে আপনি এগোচ্ছেন না। এটা খুব ভালো পয়েন্ট, মানে সত্যি সত্যি টু দি পয়েন্ট, এবং এটা রিয়েলি রিয়েলি আমি দেখেছি জিনিসটা, একদম যে এই যে টেনে ধরা, একদম মানে একটা বাংলা একটা প্রবাদ ছিল যে ওই অধম সেই যে তোমাকে পেছনে টানছে। তো যারা, মানে এটাও কিন্তু ঠিক যে যারা আমাকে পেছন থেকে টানছে তারা আমার পেছনেই আছে, হ্যাঁ, সেই জন্য তারা কিন্তু এগোতে পারেনি আর এগোতে পারবেও না। হ্যাঁ, ডেফিনেটলি তারা এগোতে পারবেন, তারা যে জায়গাতে আছে সেই জায়গাতে ভ্যান করে ঘুরে বেড়াবে, কিন্তু তাদের কাজ হচ্ছে ঘুরে বেড়াতে বেড়াতে ওই লোককে টেনে ধরা। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক লোক আছে যারা বসে বসে নেগেটিভ কমেন্ট লেগে, কারণ তাদের সাইকোলজিটা এতটাই নেগেটিভ, তারা পজিটিভ দেখতেই পায় না, তারা সূর্যের আলো দেখতেই পায় না। অতএব আমার মনে হয় বেস্ট হচ্ছে ওইসব লোকদের যেরকম যা করছে করতে দাও, নিজে এগিয়ে চলো। ভীষণ ভালো বললেন স্যার। আপনি এর মধ্যেই ছুঁয়ে গেলেন রিলেশনশিপের একটা কথা, যেখানে এটাও তো ঠিক যে আমাদের ক্যারিয়ারে ফোকাস করার জায়গায় রিলেশনশিপ অনেক সময় আমাদেরকে ব্যাকল্যাগ করে, টেনে ধরে, কিন্তু এটাও ঠিক যে একটা হেলদি রিলেশনশিপ আমাদেরকে কিন্তু এগিয়েও দেয়। মানে আমার মাইন্ডসেট আপ, আমার পজিটিভ মাইন্ডসেট সমস্ত কিছুকে বাড়াতে হেল্প করে। একদম, এটাও তো জরুরি। একদম। এবং এইখানে ডেফিনেশনটা বোঝা খুব দরকার যে রিলেশনশিপ কাকে বলে। যখন এই রিলেশনশিপ শব্দটা আসে, সবার ডেফিনেশন হচ্ছে রিলেশনশিপ মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। এই ডেফিনেশনটা কেউ নিশ্চয়ই হাজবেন্ড ওয়াইফ হতে পারে, আমি বলছি না হতে পারে না, কিন্তু কিন্তু দুটো বন্ধুও হতে পারে, দুজন কলিগস হতে পারে, ইট কুড বি এনিথিং। আপনি আপনার পেট, দুজন রিলেশনশিপ হতে পারে, এবং সেই রিলেশনশিপের সংজ্ঞা বা ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনার যদি ধরুন ভালো একটা কমিউনিটি থাকে যেখানে ভালো রিলেশনশিপ রয়েছে, সেই কমিউনিটিতে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। গুগলে একটা খুব সুন্দর প্রভাব আছে, ইউ আর ওয়ান অ্যামংস দ্য 5 পিপল দ্যাট ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ। আপনার রিলেশনশিপ যদি ভালো লোকের সংস্পর্শে থাকে, আপনি দেখবেন আপনি এগিয়ে যাবেন। আপনার রিলেশনশিপ যদি বাজে এনভায়রনমেন্টে থাকে, আপনি দেখবেন আপনি সেই বাজে এনভায়রনমেন্টের মতন হয়ে যাবেন। সেই জন্য আমি সবাইকে বলি যে একটা রিলেশনশিপ করো যেখানে তোমার রিলেশনশিপ থাকবে উইথ দ্য বেস্ট অফ সেলিব্রিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবার আপনি বলবেন যারে বেস্ট অফ সেলিব্রিটি আমি কোথায় পাবো? এখন যা সিচুয়েশন, যা পৃথিবী, যা ওপেন ইন্টারনেট, সবাইকে আমরা ইন্টারনেটে পাই। আমি বলছি না যে ফিজিক্যালি ইউ নিড টু নো এনিওয়ান, তাদের সম্বন্ধে বই পড়ো, রাত্রে শুতে গেলে তুমি দেখো যে নেলসন ম্যান্ডেলা কিরকম মানুষ ছিলেন, এটসেট্রা এটসেট্রা। তুমি দেখো তাদেরকে ইউটিউবে যে সে কিরকম মানুষ ছিলেন। বিল্ড এ রিলেশনশিপ উইথ দ্য গ্রেটেস্ট অফ পিপল, বিল্ড রিলেশনশিপ উইথ ওয়ারেন বাফেট, বিল্ড রিলেশনশিপ উইথ বিল গেট, বিল্ড রিলেশনশিপ উইথ এলন মাস্ক। তাদের ভালো জিনিসগুলো নাও, দেখবে ইয়োর নিউরনস উইল স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট and you will have a better move ahead. সবাই হয়তো তাদেরকে ফিজিক্যালি জানতে পারবেন, দরকার নেই, কিন্তু you will build relationship with them and that will take you to the next level. মানে এক্ষেত্রে আমি বলতেও পারি যে আপনার যে আগের পডকাস্ট আমাদের সঙ্গে ছিল, যেটা তারা দেখেছে,
এটাও তো তার মধ্যে একটা উদাহরণ যে আজকেও একটা পডকাস্ট দেখছে, এগুলো তো মানে এই গুড ভাইবস এর উদাহরণ। হ্যাঁ, 100 বার ইয়েস, 100 বার ইয়েস। এবং সেই জন্যই কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর বাবা মারা, প্রচুর ইয়াং স্টুডেন্টসরা, প্রচুর হাজব্যান্ড ওয়াইফরা, সব রকম মানুষরা আসে টু টেক দ্য সাজেশন হোয়াট দে উইল ডু টু ন্যাভিগেট দেয়ার লাইফ। কারণ তারা জানে যে বিগত 20 বছর ধরে আমরা যে কাজটা করছি সেই কাজে কোনো না কোনো জায়গাতে তারা ভীষণ ভীষণ উপকৃত হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্যাম। স্যার আমরা পজিটিভিটি নিয়ে কথা বললাম, জীবনে এমনও ঘটে মানে কারোর সঙ্গে না ঘটুক টক্সিক রিলেশনশিপ, মানে একটা কি করে সে কোপ আপ করবে? টক্সিক রিলেশনশিপ ভীষণ, প্রথম কথা হচ্ছে স্যার বুঝতে পারে না অনেকেই যেটা আমি টক্সিক রিলেশনশিপে আছি। না অনেক, আমি বলবো না বুঝতে পারে না, আমি বলবো বুঝতে পারে কিন্তু তারা উপেক্ষা করে। কেন উপেক্ষা করে? তার কারণ হচ্ছে আমাদের যে সমাজ, সেই সমাজ সাধারণত অ্যালাউ করে না এখনকার দিনে, সাধারণত, আমি বলছি না যে সবাইকে, যে ঠিক আছে তোমার মনে হচ্ছে টক্সিক রিলেশনশিপ, তুমি বেরিয়ে গেলে। কিন্তু টক্সিক রিলেশনশিপ প্রথমত কি করে বুঝবে ইচ্ছে, যেখানে তুমি দেখবে যে ইউ আর নট রিয়েলি কমফোর্টেবল। এবার তার মানে আমি বলছি না যে কমফোর্টেবল নয় মানে বেরিয়ে চলে গেলে, নো। ফার্স্ট দেখো যে তুমি সেখানে তুমি বন্ডিং আনতে পারছো কিনা, যেখানে দেখো তুমি আন্ডারস্ট্যান্ডিং আনতে পারছো কিনা। যদি দেখো যে অনেক চেষ্টার পরেও সেই বন্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং আনতে পারা যাচ্ছে না, অনেক প্রচেষ্টার পরেও তারা বুঝতে পারছে যে না ঠিক আছে, কোনো একটা সময় হয়তো তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু এখন সম্পর্কটা ভালো না যে কোনো কারণে, তাহলে কিন্তু ইট ইজ আ গ্রেট আইডিয়া রাদার দ্যান গেটিং ইনটু আ কনফ্রন্টেশন, তারা যদি একে অপরের থেকে দূরে থাকে। এবং এইখানে কিন্তু আমি কয়েকটা কথা বলি যে যখন সেই মুভমেন্ট অ্যাপার্টটা হয়, তারা কিন্তু সেই মনোমালিন্য, দুঃখ, ঝগড়া, চেঁচামেচি, দ্যাট ইজ অলসো এনহ্যান্সমেন্ট অফ টক্সিসিটি। সেইটা না করে যদি ম্যাচিওরলি তারা বলে যে না ঠিক আছে, দেখো হয়তো কোনো কারণে দেয়ার ডিফারেন্স অফ ওপিনিয়ন এবং আমরা মুভ করতে চাইছি, দ্যাট ইজ মাচ মোর হেলদিয়ার। আমি বলছি না মুভ করে যাচ্ছে মানে সে অন্য কারোর সাথে রিলেশনশিপ থাকছে বা অন্য, আমি একবারও সেটা বলছি না। হয়তো সে মনে করছে যে না ঠিক আছে এইটার সাথে বা এই সিচুয়েশনে দে আর নট গুড। Now there is where it's a great idea to part apart. আমি আগেন বলছি না যে পার্ট অ্যাপার্ট করলে কেউ কারোর মুখ দেখবে না, কেউ কারোর ফোন কল তুলবে না, কেন? এবার এইখানেই কিন্তু মিডিওক্রিটি থেকে এক্সট্রা মুভমেন্টের অ্যাডভান্টেজ। যারা মিডিওক্রিটি বিশ্বাস করে তারা ভাবে দূর বাবা আলাদা হয়ে গেলাম, তোমাকে আমি দেখবো না, আমি তোমায় দেখবো না, কিন্তু তারা অবভিয়াসলি তারা পেছনে স্টকিং করবে, তারা অরবিটিং করবে এটসেট্রা। কিন্তু সেখানেও কিন্তু দুটো ভালো সম্পর্ক রাখা যায়, সেখানেও কিন্তু এই সম্পর্কটা রাখা যায়। ঠিক আছে আমরা হয়তো একসাথে থাকতে পারছি না কোনো কারণে, না থেকে আমরা যদি আরো ভালো থাকি, উদ্দেশ্য তো জীবনে ভালো থাকা, এবং সেই উদ্দেশ্যে সে যদি আরো ভালো থাকে আলাদা থেকে, ওয়াই নট? ওয়ার্ক লাইফ, রিলেশনশিপ, যে ব্যালেন্স, এটাও খুব জরুরি লাইফে। এই ব্যালেন্সটা আমি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, আপনি কিভাবে করেছেন বা কি সাজেশন দেবেন? আমাকে মাসে 22 দিন মতন ট্রাভেল করতে হয়। তো 30-31 দিনে মাসের মধ্যে যদি 22 দিন কেউ ট্রাভেল করে, আপনি বুঝতে পারছেন মানে আমি একটা শহর থেকে আরেকটা শহর কন্টিনিউয়াসলি মুভ করেন। এটা আমার লাস্ট 17-18 বছরের সেম প্যাটার্ন চলছে। মেনে নিয়েছে বাড়ির লোকজন। হ্যাঁ মানে এখানে কি করতে হয়, মানে এখানে এটাই করতে হয়। এবার যখন আমি খুব জুনিয়র লেভেলে ছিলাম তখন অন্যরকম ট্রাভেল হতো, এখন অন্যরকম ট্রাভেল হয়। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স, খুব ইম্পর্টেন্ট। আমি খুব ভালো না হলেও আমি চেষ্টা করি সেটাকে ম্যানেজ করতে। কি করে ম্যানেজ করি? অন স্ক্রিন আমি চেষ্টা করি যতটা পসিবল বাড়ির সাথে যোগাযোগ রাখতে। অলওয়েজ আপনি দেখবেন যে আপনার আর আপনার পার্টনারের কমনস কি আছে। ফর এক্সাম্পল আমার আর আমার ওয়াইফের খুব কমন হচ্ছে যে আমরা দুজনে ট্রাভেল ভীষণ ভালোবাসি। তো সেই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে যতটা পসিবল ভ্যাকেশনস নেবেন। আমি তো ভীষণ ভ্যাকেশনস ভালোবাসি, কিন্তু অনলি প্রবলেম হচ্ছে যে আমি ভ্যাকেশনে গিয়েও কাজ করি। মানে আমার মনে পড়ে না বিগত বেশ কয়েক বছরে কখনো ছুটি নিয়েছি বলে। তো মানে আমার এরকম একটা জায়গায় থেকে ছুটি নেওয়াটা কখনো না, মানে আমি কখনো ছুটি নিই। কেউ না কেউ আপনাকে নক করবেই, না নক তো করবেই। প্লাস কি হয়, এই লেভেলে থেকে আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে, এবং সেই রেসপন্সিবিলিটির জন্য এবার এখনকার দিনে তো এতটাই ইন্টারনেট, মোবাইল টেলিফোন আর ল্যাপটপ হয়ে কাজের সুবিধা হয়ে গেছে যে আপনি যদি কোনো ক্রুজেও থাকেন বা আপনি যদি আর্টিকেও থাকেন, আপনি সেই একইভাবে কাজ করতে পারেন ইন্টারনেটের থ্রুতে। এবং সেই জন্য আমরা ভ্যাকেশনস খুব প্রেফার করি। কিন্তু আমি যেটা বললাম যে আমার জন্য ভ্যাকেশনসটা
ঠিক ভ্যাকেশন হয় না আমার জন্য। আমার সব সময় ফোন কানে থাকে, আমার কাজ করে, এবং ইট ইজ আউট অফ মাই রেসপন্সিবিলিটি যেটা আমি করি। এবং উইকেন্ডে ডেফিনেটলি আমি অনেক বেশি চেষ্টা করি, যদি আমি কোনোভাবে ফ্যামিলির সাথে থাকতে পারি তাদেরকে সময় দিতে, কিন্তু এখানে যদিটা খুব এসে যায়, কারণ আমি সবসময় থাকতে পারি না কাজের জন্য। বাট ওভারঅল আপনাকে মনে রাখতে হবে যে টু স্টে দ্যাট কানেক্টিভিটি, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন টুডেজ ফাস্ট মুভিং ওয়ার্ল্ড। ঠিক 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 স্যার, আরেকটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, মানে এটা সামহাও সকলের জন্যই, ইভেন আমার জন্য। মানে কাউন্সিলিং যখন করেন, মানে সবসময় যে খুব সহজে আপনি সেই মানুষটাকে বুঝিয়ে উঠতে পারছেন এমনটাও তো হয় না, মানে এমন সময় টাফনেসও আসে আপনার জীবনে, এবং তাকে বোঝাতে আপনাকে বেশ বেগ পেতে হচ্ছে, অনেকবার বসতে হচ্ছে। এইটাকে কিভাবে হ্যান্ডেল করেন? দেখুন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কাউন্সিলরের হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, এবং সেই জন্যই বোধহয় বিগত 19-20 বছর ধরে মানে আমার কাছে বহু ক্লায়েন্টরা অ্যাটাচড রয়েছে, ইনস্পাইট অফ নোয়িং যে ঠিক আছে আমি হয়তো তাদেরকে সবসময় অতটা সময় দিয়ে উঠতে পারি না, বিকজ দে নো যে কনফিডেন্সিয়ালি মেনটেন করবে। কিন্তু সেখানে হয়তো অনেক কিছু যখন আমরা সাজেস্ট করি, তারা হয়তো সেই তাৎক্ষণিক বুঝতে পারে না। সেখানে একটা কামনেস অফ মাইন্ড অফ আ কাউন্সিলর ইজ রিকোয়ার্ড, যে না, আমার উদ্দেশ্য হচ্ছে তাকে ভালো করে তোলা, আমার উদ্দেশ্য হচ্ছে তাকেও বোঝা, কারণ সেই সময়ে তার কিন্তু একটা উত্তাল মানসিকতা চলছে, তার মধ্যে একটা সমুদ্রের ঝড় চলছে। সেই সমুদ্রের ঝড়টাকে শান্ত করা একটা ভালো কোচ, কাউন্সিলর বা মেন্টরের কাজ। তাকে জানতে হবে যে সে একটা উত্তাল ঝড় চলছে কোনো না কোনো কারণে, সেই কারণটা বোঝা, সেই কারণটায় বুঝে তার সাথে তাল মিলিয়ে চলা। কিন্তু কাউন্সিলর জানবে যে আমি তাকে বুঝে সেই ঝড় থেকে কি করে বের করব, এবং অনেক সময় সেই ঝড় থেকে বের করতে গিয়ে আমাকেও সেই ঝড়ের মধ্যে ঢুকতে হয়, এবং সেই ঝড়ের মধ্যে ঢুকে তাকে টেনে সেইখান থেকে বের করে আবার সেই শান্ত নদীতে আনতে হয়। সেইটা কিন্তু সবসময় সোজা হয় না, এবং সেইটা করতে গিয়ে অনেক সময় আমাদেরও অনেক ঝড়ঝাপটা লাগে, এবং সেই ঝড়ঝাপটা এড়িয়ে যখন আপনার অবজেক্টিভ থাকবে না আমি ওকে ভালো করব, আমি ওকে চিনি না তো কি হয়েছে, আমি ওকে আরো ভালো করব, সেইটা কিন্তু কমিটমেন্ট টুয়ার্ডস লাইফ। এবং সেই কমিটমেন্টটা যখন হবে সেটা আপনার পারপাস অফ লাইফ হবে। সেই পারপাস অফ লাইফে কিন্তু আমরা হাজার লোকের সাথে টাচ বেস করি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা চেষ্টা করি তাদেরকে ভালো রাখতে। এই প্রশ্নটা এই কারণেই করলাম, মানে এত মেইলস আসে, আমাদের তো এত মানুষজন জুড়ে রয়েছে, এবং যখন কোনো মানুষের গল্প দেখছেন বা কিছু একটা মোটিভেটিং বলছি, এই প্রশ্নটাই হয়তো বেশিরভাগ সময় আসে যে দাদা আমি এই সিচুয়েশনে আছি, আমি কি করব, আমি কি করে বেরোবো এখান থেকে। এত প্রশ্ন পেতে পেতে না, মানে আমি রাত্রেবেলা নর্মালি সারাদিন কাজের পর মেল চেক করি, তো তখন কোথাও গিয়ে না ঘুমোতে অসুবিধা হয়। আমি এই কারণে আপনাকে প্রশ্নটা করলাম যে আপনি কি করে বেরোন এটা থেকে। তো সেক্ষেত্রে আমাদের একটা দারুণ কোর্স আছে যেটাকে আমরা আর্ট অফ নিউট্রালাইজেশন বলি, কারণ আমি যেহেতু এতটাই বেশি করি তো আমাকে নিজেকে ফেন্সিং করতে হয়। আমাদের একটা কোর্সই আছে আর্ট অফ নিউট্রালাইজেশন, যেখানে উই ফেন্স দ্য এনার্জি, কারণ আমি এনার্জিতে প্রচুর কাজ করি, যেখানে উই ফেন্স দ্য, কারণ হচ্ছে আপনি যখন সেইগুলো পড়ছেন অনেক কটা কিন্তু খুব ডিপ্রেসিং মেল পড়া হয়, ঠিক এটাই, খুব ডিপ্রেসিং হোয়াটসঅ্যাপস আসে, এবং তারা সেই সিচুয়েশন দিয়ে যাচ্ছে একদম, সেই জন্য তারা জেনুইন, তারা লিখছে সেরকম ভাবে। তো এতটাই ডিপ্রেসিং হয় যে সেখানে যদি আমরা নিজেদের ফেন্সিং না করি তাহলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে যাব, এবং সেই জায়গায় যাতে আমরা না পৌঁছই, এবং উই আর অলওয়েজ ইন জয়ফুল মোড, উই আর অলওয়েজ চার্জড আপ, সেইটা খুব দরকার একদম। এবং সেই জন্যই কিন্তু একটা ম্যাচিওরড কাউন্সিলর খুব দরকার, যে শুধু আমি কাউন্সিলিং এর কোর্স করলো কেউ একজন, তাহলে তো আপনি প্রচুর ডাক্তার পাবেন, প্রচুর ক্লিনিশিয়ান পাবেন যারা হয়তো প্রচুর পড়াশোনা করে এসছে। আমি তো সেই তরফে হয়তো কাউন্সিলিং হিসাবে পড়াশোনা না করে আমার মোর অফ আ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এবং সেখানেই কিন্তু সেটা দরকার যে উই নিড টু হ্যাভ আ বিলিফ সিস্টেম রাইট। কারণ এখানে আমাদের মোটিভেশনের কথা না, মোটিভেশন একদিন হলো পরের দিন নাও হতে পারে, সেখানে আমাদের বিলিফ সিস্টেমটা যদি অল্টার না করি তাহলে কিন্তু এখানে মোটিভেশনটা কাজ করবে না। মোটিভেশন খুব সাময়িক হতে পারে, মোটিভেশন আজকে এলো কালকে নাও হলো, সেটা হতে পারে, কিন্তু ইফ ইউ রি অল্টার দ্য বিলিফ সিস্টেম তাহলে দেখবেন সবকিছু কাজ করবে। মানে এইটা খুব জরুরি যে ইউ হ্যাভ টু বি দ্য সান, ইউ হ্যাভ টু বি দ্য সান উইথ কন্টিনিউয়াস এনার্জি।
তবেই আপনি আলোটা দিতে পারবেন। একদম একদম, মানে আপনার পজিটিভিটি এতটাই বেশি হওয়া প্রয়োজন একদম, যে তার নেগেটিভিটি দূরে চলে যাবে। অ্যাবসলিউটলি ইয়েস। মানে আমি বুঝি না নেগেটিভ কাকে বলে, অনেস্ট আমি বুঝি না। তার কারণটা হচ্ছে আমি বিশ্বাস করি প্রত্যেক সিচুয়েশন থেকে একটা পজিটিভ আউটকাম বের করা যায়, প্রোভাইডেড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। ঠিক স্যার, আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলা আমাদের মনে হয় জরুরি এই পডকাস্টে, যে কিছু ক্ষেত্রে এমন হয় যে আমরা বাধা পড়ে যাই, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের কথা যদি বলতে হয়, মানে একটা সংসারে হতে পারে। মানে আমি একটা শো করি, যে শোটা প্রতিদিনের টেলিভিশন শো, এবং সেখানে আমি প্রতিদিন 3 জন নতুন মানুষকে দেখি। ওকে, তাদের জার্নি সম্বন্ধে জানতে পারি এবং সরাসরি তাদের কথাবার্তাগুলো জানতে পারি। কিছু কিছু সময় তাদের চোখ ভিজে ওঠে, কেউ কেউ হয়তো হাসছে, ইমোশনাল হচ্ছে, সমস্ত কিছু। তো একটা ফ্যাক্টর খুব কমন দেখতে পাই যে কোথাও একটা ব্যাকল্যাক পাচ্ছে তার জীবনে, সে ক্যারিয়ারে এগোতে পারছে না, একটা সংসারে আটকে গিয়ে। তাদের ক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস করবেন? আমার মনে হয় এটা খুব দরকার যে ছেলে হোক কি মেয়ে, তাদেরকে কেরিয়ার ফোকাস হওয়া খুব দরকার। আর বাবা মাদের, স্পেশালি মেয়েদের বাবা মাদের বলা উচিত যে তোমরা যদি বিয়ে নাও করো, বিয়ে করো না, বাট কেরিয়ারটা দাঁড় করো। এটা ভীষণ দরকার, এবং স্পেশালি এটা বাবা মাদের জন্য দরকার। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে, এবার তাদের তো বিয়ে হয়ে গেছে, তারা তো দুম করে বেরিয়ে যেতে পারছে না, না, তাদের জন্য এটা খুব দরকার যে তারা নিজেদের কেরিয়ার গ্রাফটা আবার শুরু করুক। ফিনান্সিয়াল ফ্রিডমটা খুব দরকার, ফিনান্সিয়াল ফ্রিডম। তার কারণটা হচ্ছে একটা বাড়িতে সে বউয়ের যদি ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে, তাহলে কিন্তু ইট ইজ নেভার রাইট। তার কারণটা হচ্ছে যে আমি দুরকম দেখেছি। এক হচ্ছে যে তাদেরকে হাতে কোনো টাকাই দেওয়া হয় না, মানে তাদেরকে বলা হয় ভাই তুমি যদি এইটা কিনতে চাও ওই টাকাটা তখন দেওয়া হবে, মানে তারা কোনো টাকা পায় না। এক, দুই হচ্ছে তারা যখন হাতে কোনো টাকা পাচ্ছে না, তারা হয়তো কিছু কিনতে চাইছে, তাদেরকে 100টা প্রশ্নের উত্তর দিতে হয়। তার মানে কি, মানে দে আর কেজড। এবার সেটা কোনোভাবেই কাম্য নয়। তো সেই জন্য যদি কোনো বাড়ির মেয়েদের বা মহিলাদের সেই ফিনান্সিয়াল ফ্রিডমটা থাকে যে ঠিক আছে তারা হয়তো 10,000, 20,000, 30,000 যাই হোক সে সেরকম টাকাটা পাচ্ছে, তারপর সে তার মতন চালাচ্ছে, তাহলে তো খুব ভালো। কিন্তু সেটা যদি না পায়, তাদের উচিত ডেফিনেটলি একটা ক্যারিয়ার গ্রাফ আবার তৈরি করা। সে যে বছর তার যাই বয়স হোক, 20, 30, 40, 50, সেটা পয়েন্ট না, কিছু না কিছু দিয়ে কিছু না কিছু স্টার্টটা করা দরকার। একদম। এবং আমার এই পডকাস্টের থ্রুতে বাড়ির প্রত্যেক কটা মেল মেম্বার যদি রিস্টার্ট ব্যাক করে যে আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়াইফদের হাতে যেটা আপনার পসিবল সেই টাকাটা তুলে দেওয়া, যাতে তারা যা ইচ্ছা খরচা করতে পারে, এবং প্রশ্ন করবেন না যে এটা কি জন্য খরচা করা হচ্ছে, তাহলে কিন্তু ইটস নট রাইট। এবং সেইটা যদি তারা করতে পারে এবং সেটা যদি আপনিও করতে পারেন, সেইটাতে কিন্তু আমরা দারুণ ইকোসিস্টেম তৈরি করতে পারবো। এই ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি। আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি। বাবা যা রোজগার করেছে, বাবা তো ওইভাবে মানে কোনো জবে ছিল না, ব্যবসা করেছে, তো যা রোজগার করেছে লাভ যেটা এসছে মায়ের হাতে তুলে দিয়েছে, এবং মা এত সুন্দর ম্যানেজ করেছে। মানে আজকে একটা কোম্পানি চালাতে গিয়ে আমি দেখছি যে ওটা অনেক বেটার ম্যানেজমেন্ট ছিল। আর সাধারণত এটা কিন্তু বুঝতে হবে নীল যে উইমেন আর গ্রেট ফিনান্স সিএফওস। একদম, কারণ যখন টাকা দরকার হয় আপনি দেখবেন তাদের ব্যাগ থেকে টাকা পাওয়া যাচ্ছে, তারা রোল করে টাকা রেখে দিয়েছে কোথাও একটা। দে আর গ্রেট সিএফওস। অনলি থিং ইজ দ্যাট আমরা কিন্তু তাদের সেই মর্যাদাটা দিতে পারিনি যে ভাই ইউ আর এলিজিবল ফর দ্যাট। কারণ পুরুষ শাসিত, তো সেই ম্যাচও ব্যাপারটা রয়ে গেছে। কিন্তু সেই ম্যাচের মধ্যে কোনো ম্যাচোগিরি নেই, কিন্তু যে আপনি প্রচন্ড চেঁচিয়ে উঠলেন, কোনো মহিলার গায়ে হাত তুললেন, কোনো ফিজিক্যাল অ্যাবিউজ করলেন, সেটা বরং ইট ইজ ওয়ার্স দ্যান বিন আ ম্যান। প্র্যাকটিক্যালি আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ, আ ম্যান নিড টু বি আ ম্যান যদি তার মধ্যে সেই ক্ষমতাটা থাকে, সেই পুরুষত্বটা থাকে যে আমি সামনে যে রয়েছে তাকে ইকুয়ালি রেসপেক্ট করব। এবং আমি যেটা বললাম যে উইমেন আর গ্রেট সিএফওস, তারা গ্রেট ফিন্যান্স ম্যানেজার্স। কারণ আমি জানি যে যদি আপনাদের যতটুকু অর্থ, যেটা আমি বললাম, যদি আপনারা সেটা আপনাদের বাড়িতে যে ওয়াইফরা রয়েছে তাদেরকে না তুলে দেন, তাহলে তারা কি তাদের যদি একটা মিষ্টিও কিনতে হয়, তারা আপনার কাছে এসে বলবে ভাই আমাকে 5টা টাকা দাও, মিষ্টি কিনবে। ফর হোয়াট? তারা তাদের জীবনটাকে স্যাক্রিফাইস করছে কোথাও। হ্যাঁ, কেন? মিন্স ওয়াই? আপনি যেদিনকে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, যদি আপনার গার্লফ্রেন্ড হয়, ফার্স্ট চেষ্টা করবেন হচ্ছে গার্লফ্রেন্ডের হাতে কিছু পয়সা সবসময় দেওয়ার জন্য প্রত্যেক মাসে, যে এটা তুমি রাখো, এটা তোমার পয়সা। 1, 2
যদি কাউকে বিয়ে করেন, যদি, তাহলে আপনি চেষ্টা করবেন যে প্রত্যেক মাসে একটা স্পেসিফিক অ্যামাউন্ট তাদের হাতে তুলে দেওয়ার জন্য। সে যা ইচ্ছে করুক, সে সংসার চালানোর জন্য ইউজ করুক, সে তার জন্য ইউজ করুক। আর এরম করবেন, এক্স্যাক্টলি, মানে এরম নয় যে সংসার তুমি চালাচ্ছ, আমি তোমাকে এইটা খরচা করো, আমি তোমায় পয়সাটা দেবো। নো, আপনি দিয়ে দিন। সংসার তার, সে ভালো চালাতে পারে, আপনি হয়তো ভালো চালাতে পারবেন না, হয়তো আপনি দিয়ে দিন, সে সুন্দর করে চালাক। তার থেকে সে যদি 2000 টাকাও বাঁচায়, 5000 টাকাও বাঁচায়, সেটা তার টাকা, সেটা আপনার টাকা নয়। এবং সেই পার্সপেক্টিভ অফ মাইন্ড যদি না হয়, তাহলে আর কিসের সে ওই বন্ধন যে পেপারে সই করেছে বলে বিয়ে করে ফেলেছে? দিস আর অল ট্র্যাশ পেপারস। একদমই তাই। স্যার, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের আলোচনার। প্রচুর কিছু বাকি রয়ে গেল, মাথার মধ্যে এত প্রশ্ন ঘুরঘুর করছে যে ভেবেছিলাম আজকে করব, কিন্তু হয়তো হয়ে উঠবে না। কিন্তু তবু একটা প্রশ্ন করতে খুব মন করছে যে ধরুন আজকে আপনি এইরকম একটা জায়গায় রয়েছেন যেখানে আপনার সঙ্গে এত মানুষ কাজ করছে। আমি সঙ্গে কথাটা এই কারণে ব্যবহার করলাম কারণ আমরা আমাদের সঙ্গে যারা কাজ করে প্রত্যেকে কলিগস হিসেবেই দেখি, এবং ওই লিডারশিপ বা তার নিচে না দেখে একসঙ্গে কাজ করছে, কিছু একটা দেখলেই বরং ভালো হয়। তো আপনার ইয়াঙ্গার সেলফকে যদি আরেকবার আপনি কিছু অ্যাডভাইস করতে পারতেন, যে একটা অনেকটা সময় আগে গিয়ে, আপনি কি যেভাবে এগিয়েছেন সেইভাবে এগোতেন নাকি অন্য কিছু করতে বলতেন? সত্যি কথা যদি আমি যদি কনফেস করি, আমি খুব খুশি আমি যেভাবে এগিয়েছি, এন্ড আই এম ভেরি ভেরি কন্টেন্টেড। তার কারণ হচ্ছে যে আমি জীবনে যে রাস্তায় এগিয়েছি, আমার কিন্তু কোনো রিগ্রেট নেই যে আমি কেন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না। কারণ আমি সেই জায়গা থেকে এই জায়গায় এসেছি, আর আমি অনেক কষ্ট করে, অনেক ফেলিয়ার দেখে আমি এই জায়গায় এসেছি। তো আমার যে ফেলিয়ার্সগুলো আমি পেয়েছিলাম জীবনে, বা যেগুলো আমার মনে হয়েছিল যে লার্নিং লেসেন্স, সেখান থেকে অলওয়েজ স্টেপ আপ করেছি। এবং লাইফটা তো নাগরদোলার মতো যে উঠলে পড়তে হয়, কিন্তু সেই পড়ে কত ফাস্ট উঠতে পারবে, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। আমার একটা মনে হয় যে ঠিক আছে, আমি যদি হয়তো 5 মিনিটে উঠতাম, আমি সেটা 4.5 মিনিটে কি উঠতে পারতাম? তাহলে হয়তো আমি আরো এগিয়ে যেতাম। কিন্তু ওভারঅল আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ, এক্সট্রিমলি হ্যাপি। এবং আমি বিলিভ করি যে আমি যে ডিরেকশনে ন্যাভিগেট করেছি, আমি মানে প্রত্যেককে বলি যে যদি লাইফে সেই ডিরেকশনে ন্যাভিগেট করতে পারে, they will be very close to success. একটা কেন, এতগুলো কোম্পানি চালাতে গিয়ে পর এত মানুষকে দেখেছেন, এত মানুষ আপনার সঙ্গে কাজ করতে গিয়ে তারাও কিছু শিখেছে। তো এখান থেকে আপনার লেসন কি জীবনে, যদি লেসন? আমার জীবনের লেসন হচ্ছে যেটা আমি অনেক আগে শিখেছি এবং যেটা আমি খুব বিলিভ করি, প্রিচ করি, প্র্যাকটিস করি ডেইলি বেসিস। যতটা পারবে সামনের মানুষটাকে আনন্দ দাও, যতটা পারবে বিল্ড আ বেটার ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ। এবং আমি ভীষণ করি, যারা আমার অর্গানাইজেশনে জানে তারা খুব ভালো করে জানে যে আমি কি করে অর্গানাইজেশন লিড করি। মানে আমরা এরমও করি যে হয়তো কারোর সত্যি লিভ দরকার, তার লিভ ব্যালেন্স নেই, আমরা কিন্তু লিভ দিয়ে দিই, কোনো স্যালারি কাট হয় না। আমরা অনেক রকম অনেক কিছু করি। আমি যখন পার্সোনালি আমি লাইফ কোচ করি, আমি চেষ্টা করি যে আমার যদি মনে হয় রাত্রিবেলা 2টোর সময় আর পাচ্ছি না, আমি ঘুমোতে যাবো, কিন্তু কেউ হয়তো দরকার যে আমার সাথে কথা বলবে, যদি আমার স্লট খালি থাকে আমি কিন্তু তার সাথে কথা বলি। তো আমার লাইফ লেসন হচ্ছে যে ডু অ্যাজ মাচ গুড পসিবল ফর আদার্স, ডোন্ট ক্রিপ এভার ইন লাইফ যে ওর জন্য প্রবলেম হয়েছে। না, কারোর জন্য কোনো প্রবলেম হয় না, প্রবলেম হলে নিজের জন্যই প্রবলেম হয়েছে। কেউ বলে না যে ওর জন্য জীবন খারাপ হয়ে গেছে, না, কারোর জন্য জীবন খারাপ হয় না, জীবন খারাপ হলে নিজেই সে রেসপন্সিবল। তো আমার লাইফ লেসন হচ্ছে টেক ফুল ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ দ্য হোল সিচুয়েশন। যে কিছু খারাপ হলো মানে ওর জন্য হয়েছে, কিছু ভালো হলো মানে আমি করেছিলাম, ইট ক্যানট হ্যাপেন। অ্যান্ড গিভ অ্যাজ মাচ জয় টু পিপল অ্যারাউন্ড টু বিল্ড আ বেটার ওয়ার্ল্ড অ্যারাউন্ড অল অফ আস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগে, ভীষণ ভালো আলোচনা হলো। এবং যেমনটা একটু আগেই বলছিলাম যে কত প্রশ্ন মনের মধ্যে এখনো ভিড় করে রয়েছে যেগুলো হয়তো আলোচনা করতে পারলাম না। স্যার, একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ, অ্যাবসলিউটলি, যদি ডাকি আরেকবার আসবেন? একদম অলওয়েজ, মানে নিশ্চয়ই একটু আগে থেকে বলবেন, নিশ্চয়ই উইল ওয়ার্ক ইট আউট। এরপরে যখনই কলকাতায় আসবেন ডাকলে প্লিজ আসবেন। উইল ওয়ার্ক ইট আউট, একদম। তাহলে অনেক ধন্যবাদ। আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। আমরা স্যারকে ধন্যবাদ জানানো, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুজিত পাল, এবং স্যার কথা দিয়েছেন স্যার আবারও আসবেন। তো দেখতে থাকুন আলটিমেট মোটিভেশন। যেমনটা বলি, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন। নমস্কার।